আজকাল অর্শ রোগটা প্রায় প্রতিটা বাড়িতেই একটা নিজের পাকাপাকি একটা আস্তানা কেড়ে ফেলেছে। এই জন্য কি হচ্ছে না, প্রায়ই মানুষকে বিভিন্ন ধরনের নিত্যই প্রায় প্রচুর যন্ত্রণা কষ্টের ভেতর দিয়ে চলতে হচ্ছে। আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা এই অর্শ রোগে ভুগছেন তাদেরকে সঠিক পরামর্শ দেওয়া এবং চিকিৎসার পদ্ধতি বলে দেওয়া সমস্ত কিছু। তো এইখানে আমরা কি কি আলোচনা করব? এখানে আমরা আলোচনা করব অর্শটা কি, কি কারণে হয়, কত ধরনের অর্শ হতে পারে, আপনার কোন লক্ষণ হচ্ছে, মানে কি উপসর্গ দেখা দিচ্ছে, তার উপর ভিত্তি করে আপনি কিন্তু নিজেই চিন্তা ভাবনা করতে পারবেন আপনার কোন ধরনের অর্শ হয়েছে। তার সঠিক চিকিৎসা পদ্ধতিটা, কোন পদ্ধতি আমরা অবলম্বন করলে সেটা সব থেকে ভালো হবে। আর একটা বিষয় বলবো যে একটি ওষুধের কথা বলবো, যেই ওষুধটা খেলে আপনার অর্শে যে রক্ত পড়াটা থাকছে সেটা যত দ্রুত সম্ভব সেটা কিন্তু রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। তার সাথে এটাও জানাবো যে অর্শ যাদের হয়ে গেছে তাদের তো কথা বাদ দিই, আর যাদের হয়নি তারাও কোন নিয়ম মেনে কি কি, যদি আমি প্রিকশনস নিই, কি কি সাবধানতা অবলম্বন করি, তাহলে আমার অর্শ হবে না, এবং যদি অর্শ হয়েও থাকে সেটা দ্রুত ভালো হয়ে যাবে। এই ম্যানেজমেন্টের কথাও কিন্তু আমরা বলে দেব। তো এই সমস্ত বিষয়গুলো জানতে গেলে, হ্যাঁ, যে কি ওষুধ খেলে আমার আমার ওষুধ থেকে রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে, এইরকম যাবতীয় তথ্য পেতে গেলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। মাঝখানে যদি আপনারা স্কিপ করতে করতে দেখতে থাকেন তাহলে কিন্তু এর মানে শুরু শেষ কিছুই আপনারা বুঝতে পারবেন না, তাহলে শুধু ভিডিওটাই দেখা হবে। তো সেরকম যদি ইচ্ছা থাকে প্রথম থেকেই ভিডিওটা স্কিপ করে চলে যান, তাহলে এটা আপনাদের জন্য না। যাদের প্রকৃত প্রয়োজন তারা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাদের আমূল উপকারে লাগবে এই ভিডিওটা। অর্শটা বোঝার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা স্ট্রাকচারটা বুঝে নিতে হবে। দেখুন এখানে স্ট্রাকচারটা আমি দিয়েছি। এখানে চারপাশে যেটা ডান দিকে এবং বাঁ দিকে যেটা অংশটা দেখতে পাওয়া যাচ্ছে মাংসর মতো, সেটা হচ্ছে পেশিগুলো আছে, এবং তার ভেতরে চারটে স্ট্রাকচার দেখতে পাওয়া যাচ্ছে। সবার বাঁ দিকে যেটা আছে সেটা হচ্ছে আপনার নাট, তার লাল অংশটা হচ্ছে আপনার আর্টারি বা ধমনী, এবং নীল অংশ যেটা আছে সেটা হচ্ছে আপনার ভেনাস সাপ্লাই বা শিরা, এবং সবার ডান দিকে যে অংশটা আছে সেটা হচ্ছে আপনার লসিকা নালী। এবার দেখুন, যদি একটু আলাদাভাবে আমরা দেখার চেষ্টা করি তাহলে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমি ভেনাস সাপ্লাইটাকে দেখিয়েছি, মানে কেমন করে শিরা দিয়ে রক্তগুলো ফিরে যাচ্ছে সেটাকে এখানে বোঝানো হয়েছে। এবারে এই যে শিরাগুলোকে দেখতে পাচ্ছেন এর কিন্তু বিভিন্ন ধরনের কাজ থাকছে। তাদের মেন কাজগুলো হচ্ছে কি না, এরা একটা কুশন আকারে থাকছে আর কি, মানে একটা নরম গদির মতো জিনিসপত্র তৈরি করে সেই, এবং এই যে নরম গদির মতো জিনিসপত্রগুলো তৈরি হচ্ছে এতে আমাদের উপকার কি হচ্ছে না, আমরা যখন মলত্যাগ করি বা পায়খানা যখন করি সেটাকে নিয়ন্ত্রণ করতে এগুলো কিন্তু সাহায্য করে। এইবার দেখুন, যখন ওই যে রক্তনালীগুলো ছিল, ভেনাস সাপ্লাই যেগুলো ছিল বা শিরাগুলো যেগুলো ছিল, সেখানে যখন ইনফেকশন হয়ে যাচ্ছে বা ইনফ্লামেশন হচ্ছে, মানে প্রদাহ হচ্ছে, কোনো জায়গায় ঘায়ের মতো কিছু তৈরি হয়েছে, তখন সেই নালীগুলো এরকম ফুলে যায়। ফুলে গিয়ে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলছি হেমারয়েডস বা পাইলস, বা আমরা বাংলায় অর্শ বলে থাকি, এবং এর জন্য বিভিন্ন ধরনের উপসর্গ আমাদের দেখতে পাওয়া যায়। এরপর আমরা আলোচনা করব, ছবিটা একটুখানি খেয়াল করে রাখুন, এবার আলোচনা করব অর্শর কত ধরনের হয় এবং কিভাবে আমরা চিনব যে কোন ধরনের অর্শ আমাদের বা রুগীর হয়েছে। আমি প্রথমে ছবিতে দেখিয়ে দিলাম যে অর্শটা কিভাবে হচ্ছে। তো অর্শ সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে ইন্টারনাল পাইলস আর একটা হচ্ছে এক্সটার্নাল পাইলস। এই নামটা আপনারা বুঝতে পারবেন না, যে ইন্টারনাল পাইলস মানে হচ্ছে যে অর্শটা মল তার বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে না, অথচ কিন্তু ভেতরে অর্শ থাকছে। আর একটা এক্সটার্নাল পাইলস হচ্ছে যেটা শরীরের বাইরেও ওই আপনাদের যে ফুলে যাওয়া যে শিরাগুলো থাকছে সেগুলো বাইরে থেকে দেখতে পাওয়া যায় এবং ফোলা ভাব থাকে। এটা হচ্ছে এক্সটার্নাল পাইলস। এটা হচ্ছে দুটো ভাগ অর্শে। এবার তার কীরকম তার উপসর্গ থাকছে না, ইন্টারনাল যে পাইলসটা থাকছে, মানে যেটা বাইরে থেকে দেখতে পাওয়া যায় না যে পাইলসগুলো আছে, সেখানে কিন্তু সাধারণত রুগীদের যন্ত্রণা তেমন থাকে না আর ব্যথাও তেমন হয় না।
সেখানে কি থাকে না, একটা যখন মলত্যাগ হচ্ছে পায়খানার সময় দেখা যাচ্ছে যে ফ্রেশ ব্লাড, মানে একদম টকটকে লাল রঙের রক্তটা কিন্তু সেখানে আসে। এইটা হচ্ছে ইন্টারনাল পাইলসের একটা বিরাট বড় জায়গা, যন্ত্রণা কিন্তু হয় না। আর এক্সটার্নাল পাইলসের ক্ষেত্রে কি হয়, আমি বলেইছি যে বাইরে থেকে দেখতে পাবেন পায়ের মলদারটা ফোলা থাকছে, ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তার সাথে যে ব্লিডিংটা হয় সেটা হচ্ছে একটু কালচে রঙের, একটু গাঢ় কালচে রঙের ব্লিডিংটা হতে থাকে। এটা কিন্তু এক্সটার্নাল পাইলসের একটা জায়গা। এর সাথে এবার আমার বলেছিলাম কি না, কারণটা বলবো যে কি কারণে অর্শ হচ্ছে, এত অর্শ হওয়ার কারণটা কি। দেখুন, মডার্ন মেডিসিন অনুযায়ী কিন্তু কারণ অর্শ কি কারণে হচ্ছে এটা কিন্তু এখনো পর্যন্ত আননোন, মানে এটা জানা নেই কেন অর্শটা হয়। কিন্তু কিছু কিছু জিনিসপত্র থাকে যেগুলো, মানে যে কাজকর্মগুলো অর্শ হওয়ার ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়। সেগুলো কী রকম থাকছে না, প্রথমে হচ্ছে ধরুন একটা রেগুলার কনস্টিপেশন, মানে কোষ্ঠবদ্ধতা, পায়খানা পরিষ্কার হচ্ছে না, আপনি গোদ পেরে পায়খানা করছেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে কোষ্ঠবদ্ধতা, হচ্ছে পাইলসকে ডেকে নিয়ে আসার জন্য একটা বিরাট বড় ঝুঁকিপূর্ণ কাজ। দ্বিতীয় হচ্ছে কি না, একটা আপনার পাতলা পায়খানা হয়েছে অনেক দিন ধরে, এরপরেও কিন্তু অর্শ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থেকেই যায়। 3 নম্বর হচ্ছে কি, এখন মানুষের আমাদের মাঝখানে একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে কীরকম না, আমরা মলত্যাগের সময় পায়খানায় গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকি, দীর্ঘক্ষণ। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই কি হচ্ছে, আগে আমাদের যে ইন্ডিয়ান কমোড ছিল, ইন্ডিয়ান কমোডের বদলে আমরা এখন ওয়েস্টার্ন কমোডে আমরা বসি। বসার জন্য কি হচ্ছে, সেখানে অনেকক্ষণ ধরে মানুষ বসে থাকে এবং মলত্যাগ করছে, বসেই থাকছে। এইটাও কিন্তু অর্শ তৈরি করার পেছনে একটা বিরাট বড় কারণ বা ঝুঁকি হয়ে থাকে। আর একটা বিষয় থাকে, যেমন ধরুন ফিজিওলজিক্যাল কেস, যেমন প্রেগনেন্সির সময় কিন্তু অনেক মহিলাই কমপ্লেন করে তাদের আগে অর্শ ছিল না, এখন কিন্তু অর্শ দেখা দিয়েছে। প্রেগনেন্সিও কিন্তু একটা অর্শকে ট্রিগার করার জন্য একটা ফ্যাক্টর হয়ে থাকে। আর একটা থাকে কি না, যদি কারোর বহুত দিনের, মানে পেটে যদি চাপটা বৃদ্ধি পায়, মানে ইন্টারনাল অ্যাবডোমিনাল প্রেশার যদি কোনো কারণে বেড়ে যায়, সেখান থেকে কিন্তু অর্শ তৈরি হয়। তার একটা পেছনে বড় কারণটা হচ্ছে কি, অনেকেই দেখবেন দীর্ঘদিন ধরে কি করে না, আপনার কাশিতে ভুগছেন। এই কাশিটাও কিন্তু একটা বিরাট বড় জায়গা অবলম্বন করছে, যেখান থেকে আমরা পাইলসটা তৈরি করতে পারি। এবার এটাকে ডায়াগনোসিস কী করে করা হবে? ডায়াগনোসিস করার পেছনে কারণটা হচ্ছে, একটা হচ্ছে সিমটমস দেখেই তো আমরা বলতে পারি এটাকে আমরা অর্শ হিসাবে ট্রিট করতে পারছি, কারণ এখন তো আচ্ছার বিষয়টা ঘটছে। তার সাথে যদি আমরা একান্তই বুঝতে না পারি, ধরুন একটা কারণ ইন্টারনাল পাইলস হয়েছে, তার যন্ত্রণা নেই, কিছুই নেই, পেশেন্ট ভয় পেয়ে গেছে। আবার অনেক সময় এরকমও দেখা যায় যে ইন্টারনাল পাইলসের মতো আমরা ভেবেছি হয়তো পাইলসে কি রক্ত বেরোচ্ছে, সেখানেও কিন্তু দেখা যায় যে রেকটাল কার্সিনোমা, মানে ক্যান্সারও হয়ে যেতে পারে। তো প্রপার ডায়াগনোসিস কী করে হয় না, যদি আমি সিগময়েডোস্কোপি করি, তো সিগময়েডোস্কোপি করলে সেখানে কিন্তু দুধ আর জল আলাদা হয়ে যাবে, আদৌ সেটা ইন্টারনাল পাইলস না অন্য কোনো রোগ সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পারা যায়। এবার আসি ট্রিটমেন্টে ধরুন এখানে দু ধরনের ট্রিটমেন্ট হতে পারে, এক হচ্ছে মেডিসিন, দুই হচ্ছে সার্জারি, দুটো পার্ট। কিন্তু আমি যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার, তো আমি কি বলবো, আমি মেডিসিনের কথা বলছি। অ্যালোপ্যাথি মেডিসিন কী কী করে সেটা আপনারা সবাই জানেন। তো আমি এখানে একটা রোগীরও বক্তব্য দিয়ে দেবো, ভিডিও দেব, যেখানে বলে দেব, দেখবেন যে একটা রোগীর কত ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, যেখান থেকে উনি খুব সহজেই বেরিয়ে আসতে পেরেছেন, এবং আগে যে মেডিসিনগুলো চলছিল সেখান থেকে কিন্তু ওনাকে ব্যবহার করতে হচ্ছে না, তারপরে উনি ভালো আছেন। তো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কী হবে সেটা আমি বলছি। এবার সার্জারির পার্টে আসছি। প্রথমে সার্জারিটা বলে নিই, তারপরে আমি এবার হোমিওপ্যাথি ট্রিটমেন্টে আসবো। এবার সার্জারিতে কী হয় না, সার্জারিতে আমরা অনেক সময় দেখতে পাই যে ওখানে ফাইব্রোস্ট করে দেওয়া হচ্ছে। ফাইব্রোস্ট মানে কি, একটা ইঞ্জেকশন দিয়ে দেওয়া হলো, যে ভেনগুলো যেখান থেকে আপনার রক্তনালীগুলো থেকে আপনার রক্ত বেরোচ্ছিল, সেই জায়গা থ্রু বাই ইঞ্জেকশন কী করা হচ্ছে, সেই জায়গা থেকে ফাইব্রাস টিস্যু ফর্ম করে দেওয়া হচ্ছে, মানে যাতে সেই জায়গা দিয়ে কখনো ব্লাড আসতে না পারে, সেই জায়গাটাকে ব্যবস্থা করে দেওয়া হয়। ব্যবস্থা করে দেওয়া তার সাথে কী হয় না, পেন কিলার দেওয়া হচ্ছে, যদি ইনফেকশন থাকে সেখানে অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে, যাতে পায়খানাটা যদি কনস্টিপেশন থাকে তো যাতে কনস্টিপেশনটা চলে যায়, তাই জন্য একটা ল্যাক্সেটিভ ইউজ করা হচ্ছে। এগুলো কিন্তু সমস্ত কিছু এর পার্টের মাঝখানে পড়ছে।
কিন্তু এই সার্জারিটা করলে অসুবিধাটা কি আছে? সার্জারিটা কি আমরা প্রথমেই সার্জারির দিকে চলে যাব? না। কারণ হচ্ছে কি না, যদি দেখি একবারে আর কিছু করার নেই, বাধ্য, আর কোনো দিকে কোনো রাস্তা খোলা নেই, তখনই কিন্তু আমরা সার্জারির দিকে যাব। তার আগে আমরা এই ধরনের ফাইব্রোস্ট কন্ডিশন করা এই দিকে আমরা যাব না। তার কারণটা কি না, আপনি চারপাশে আপনারা খোঁজ নেবেন, দেখতে পাবেন যে যাদের অপারেশন হয়েছে, সরি, যাদের অপারেশন হয়েছে আফটার অপারেশনও কিন্তু পাইলস আবার ফিরে আসে। এটা রেকারেন্ট প্রসেসে আসে, মানে কিছু তো একটা ভেতরে গন্ডগোল আছে, যে গন্ডগোলের জন্য আফটার সার্জারি বা আফটার ফাইব্রোস করে দেওয়া হচ্ছে, ইঞ্জেকশন দেওয়ার পরেও কিন্তু আবার আপনার রক্তটা ব্লিডিংটা হচ্ছে। তো এটা যদি আমি হঠাৎ করে বন্ধ করে দিই রক্তটাকে, তাহলে কী হবে, কী সমস্যা আসবে? আমি আমার পার্সোনাল লাইফে যখন আমি প্র্যাকটিস করেছি, এখানে কয়েকটা বিষয় আমি খুব ভালো করে নোটিশ করেছি। কি না, যখনই এরকম সার্জারি করা হলো বা কোনো ওষুধ দিয়ে সেটাকে বন্ধ করার চেষ্টা করা হলো, তখন কি হয়, তখনই ধরুন আমি আগে যে স্ট্রাকচারটা দেখিয়েছিলাম আপনাদেরকে, তো সেখানে দেখিয়েছিলাম তো যে কেমন করে রক্ত নালীগুলো চারপাশে ছড়িয়ে আছে। এরপরে পাইলসটা তাহলে কেন হচ্ছিল না, দেখুন আমি যে কারণগুলো বলেছিলাম তার মধ্যে মোদ্দা বিষয়টা ছিল কি না, অ্যাবডোমিনাল প্রেশার বাড়া, মানে পেটের ভেতর যদি কোনোভাবে প্রেশারটা বেড়ে যায় তাহলেই কিন্তু আপনার পাইলস আসবে। সেটা প্রেগনেন্সির জন্য বাড়তে পারে, সেটা আপনার কাশির জন্য বাড়তে পারে, সেটা কনস্টিপেশন, কোদ দিয়ে পায়খানা করার জন্য বাড়তে পারে, দীর্ঘক্ষণ বসে থাকার জন্য আপনার বাড়তে পারে। এবারে ধরুন বাড়লো, বাড়ার পরে কি হলো না, বডি কি করছে, সেই জায়গাটাকে মেনটেন করার চেষ্টা করছে, মানে একটা এটাকে বলা হয় ডাক্তারি ভাষায় হোমিওস্ট্যাসিস করা। হোমিওস্ট্যাসিস শব্দের অর্থটা হচ্ছে কি না, বডি আপনার যে ভেতরে গন্ডগোলটা চলছে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে, আপনাকে বাঁচানোর চেষ্টা করছে। ফলে অ্যাবডোমিনাল প্রেশার বাড়ার জন্য কি হবে, সেটা পেটের ভেতরে তো প্রেশারটা বেড়ে গেছে, সে প্রেশারটাকে কমাবে, রিলিজ করছে কি করে না, দেখুন তখন পাইলস আকারে আমাদের যে মলদ্বারের ভেতরে যে নালীগুলো ছিল সেগুলো ফুলে গেল, ফুলে গিয়ে ব্লিডিং করাচ্ছে। এরপরে আপনি যখনই সেটাকে ফাইব্রোস্ট করে দিচ্ছেন, যখনই সেই জায়গা থেকে ব্লিডিংটা বন্ধ করছেন, ফলে কি হলো, পেটে তো তেমন প্রেশারটা আগের মতোই ছিল, সে তার কারণটা তো আমি নিবারণ করলাম না, যেখান থেকে আমার পরে পাইলসটা হবে না। ফলে কি হবে, এখন ওই প্রেশারটা আস্তে আস্তে যেহেতু ব্লিডিংটা হতে পারছে না, অ্যাবডোমিনাল প্রেশার আরও বাড়বে। এবং দেখেছেন আমি যখন ছবিতে দেখিয়েছিলাম যে রেকটাল মানে মলদ্বার থেকে রক্তগুলো কিন্তু সবার শেষে কোথায় গিয়ে পৌঁছাবে না, হার্টে। ফলে ওই জায়গার একটা টার্মোয়াল কন্ডিশন বা একটা গন্ডগোল তৈরি করে দিচ্ছে। ফলে কি হয়, কারো কারো ক্ষেত্রে প্রেশার বেড়ে যায়, কারো কারোর ক্ষেত্রে লিভারটা অনেকটা বড় হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে লিভার স্প্লিন দুটোই বেড়ে যায়। এরকম ইনডাইজেশন মানে বদহজমের সমস্যা লেগেই থাকে, কনস্টিপেশন আরও বেড়ে যায়। এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকে। কিন্তু সেই জায়গায় যদি আমরা এই পেশেন্টগুলোকে সার্জারি ছাড়া, যখন আর আমার কোনো জায়গা নেই তখন আমি সার্জারিতে আসবো, তাছাড়া যদি আমরা হোমিওপ্যাথিক মেডিসিন নিই, এর কী পরিমাণ উপকার মানুষ পায় সেটা আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না। এখানে আমি একটা মেডিসিনের কথা বলছি, তার নাম হচ্ছে ব্লুমিয়া ওডোরেটা। সেই ব্লুমিয়া ওষুধটাকে, ওডোরেটাটাকে যদি আমি 1x ফর্মে খাই, ধরুন 2 থেকে 3 ফোঁটা ওষুধ, এই সময় হিউজ ব্লিডিং হচ্ছে পাইলসের জন্য, ব্লুমিয়া ওডোরেটা যদি 1x 2 থেকে 3 ফোঁটা করে ওষুধ আমি জিভে দিয়েই খাচ্ছি, এবং প্রতিবার ওষুধ খাওয়ার সময় আমি 10 বার করে স্ট্রোক দিচ্ছি, তখন দেখা যাবে যে ওষুধ নেওয়ার 1 দিন 2 দিন কি 3 দিনের মাঝখানে দেখবেন ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। এবং আপনার অন্তত ব্লিডিংটাকে বন্ধ করে আমাদের কাছে আসার জন্য, যারা এরকম হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেন যেখানে অর্শ ভালো হয়ে যায় আর ফিরে আসে না, সেই জায়গায় পৌঁছানোর জন্য 1 দিন 2 দিন 3 দিন আপনি সময় পাবেন। ব্লিডিংটা বন্ধ করলেন, ব্যথাটা কমে গেল, তখন এবার আপনি গিয়ে ডাক্তারের কাছে যোগাযোগ করলেন, সেটা কিন্তু আসবে। ওষুধটার নাম অবশ্যই মনে রাখবেন, ব্লুমিয়া ওডোরেটা 1x, 2 থেকে 3 ফোঁটা করে খেতে হবে সারাদিনে, 3 বার 4 বার, যদি দেখেন ব্লিডিংটা বাড়ছে তাহলে 5 বারও খেতে পারেন। কিন্তু আমরা কি করি, যখন ট্রিটমেন্ট করি পেশেন্টকে অ্যাজ এ হোল দেখি, মানে তার প্রধান কারণটা কি থেকে হচ্ছে সমস্ত কিছু দেখে আমরা একটা ওষুধ নির্বাচন করি। এবার আমরা দেখে নিই যে আমার যে রুগীটা এসেছিল, যার মাঝখানে হিউজ ব্লিডিং ছিল, ব্যথা ছিল, যন্ত্রণা ছিল, মলদ্বার চলে আসছিল,
3-4 দিন 5 দিনের ভেতরে সে কতটা ভালো হচ্ছে। আপনারা নিজেরাই দেখুন। তারপর আমি জানাবো যে আমরা কোন কোন ম্যানেজমেন্ট যদি নিই তাহলে আমাদের এই অর্শ থেকে আমরা মুক্তি পাবো বা আমাদের ক্ষেত্রে অর্শর সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। আপনার নাম বলুন মা। সরস্বতী ঘোষ। জোরে বলুন। সরস্বতী ঘোষ। সরস্বতী ঘোষ। বাড়ি? গোতাম। বাড়ি গোতাম। আচ্ছা মা, আপনি আমাকে কি কারণের জন্য দেখাচ্ছিলেন, কি নিয়ে দেখাচ্ছিলেন? অর্শ রোগের জন্য। অর্শ রোগের জন্য। আচ্ছা, আর আর অন্য এর সাথে অন্য কিছু ছিল না? মলদার ঝুলে আসা? হ্যাঁ, মলদারটা বেরিয়ে গেছে। মলদারটা বেরিয়ে আসছিল। আচ্ছা, রক্ত পড়া ছিল? রক্ত পড়া ছিল। রক্ত পড়া ছিল, ব্যথা ছিল খুব, তাই না? হ্যাঁ, যন্ত্রণা ব্যথা। যন্ত্রণা ব্যথা কতদিন ধরে হচ্ছিল মা এটা? 2 মাস। 2 মাস। মা বসতে পারছিলেন কোনো জায়গায়? না, বসতে পারছিলেন না। বসানো দাঁড়ানো বা কোথাও কিছু করতে পারছি না যখন যন্ত্রণাটা হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে সব সময় মলদারটা ঝুলেও থাকছিল আর জ্বালা জ্বালা করছিল, রক্ত বেরোচ্ছিল, তাই না? আচ্ছা মা, 2 মাসে কি কি ট্রিটমেন্ট করেছিলেন? ওই অ্যালোপ্যাথি ডাক্তার যেমন আমরা খাই যেখানে, সেখানে ওষুধ দিয়েছিল, বড়ি দিয়েছিল, খাচ্ছিলাম। তা যখন বড়ি দিয়ে খাচ্ছিলাম তখন যন্ত্রণা ব্যথাটা কমে যাচ্ছিল। আচ্ছা। তারপরে পায়খানাটা নরম হওয়ার জন্য একটা লিকুইড দিয়েছিল। আচ্ছা। সেটা খেয়ে নরম হচ্ছিল, তবুও মানে একবার পায়খানা করে 2বার পায়খানা করলে এবার দারুণ জ্বালাতন, মানে দারুণ যন্ত্রণা হয় সারাদিন। আচ্ছা। যন্ত্রণা না সহ্য না করতে পেরে তখন বড়ি খেতাম। বড়িটা খাওয়ার পর যন্ত্রণাটা কমে যেত। আচ্ছা। আবার তারপরের দিনে আবার হতো। আচ্ছা, আপনি আমাকে দেখিয়েছেন গত রবিবার, তাই না? হ্যাঁ, 10 তারিখ, ইংরেজি 10 তারিখ। আচ্ছা, পেশেন্টের প্রেসক্রিপশন এটা। আচ্ছা, তো আমি 10 তারিখে এখানে একটা ওষুধ খাইয়ে দিয়েছিলাম, তাই না? খাইয়ে দেওয়া হয়েছিল এটা। আচ্ছা, আমি ওষুধটা খাইয়ে দিয়েছিলাম। ওষুধটা খাওয়ার পর আপনি এখন কেমন আছেন? ভালো, একটু ভালো। রক্ত আর পড়েছে না। আচ্ছা, যে মলদারটা তাহলে কবে থেকে রক্ত পড়াটা বন্ধ হলো মা? রক্ত পড়াটা বন্ধ হয়ে গেছে অনেক দিনই, তবে একটু কড়া পায়খানা হলেই তখন রক্তটা বেরোতো। আচ্ছা। আচ্ছা, তাহলে আপনার মতে হচ্ছে কড়া পায়খানা হলে তখন রক্তটা বেরোতো। হ্যাঁ। এর মাঝখানে কি কড়া পায়খানা হয়েছে কিছু? না, হয়নি, তবে আজকে সকালে পায়খানাটা একটু শক্ত হয়েছে। আচ্ছা। তাই বিকাল 3টের সময় পায়খানা গেছিলাম। হ্যাঁ। শক্তই হয়েছে। রক্ত বেরিয়েছে? না। রক্ত দেখুন, শক্ত পায়খানা তাতেও রক্তটা বেরোয়। একটু শক্ত হয়েছে। আগে যেমন সেই লিকুইডটা খেয়ে যে নরমটা ভাবটা হতো, তার থেকে শক্ত পায়খানা হলো। তা এ হয়নি। জ্বালা করেছে? হ্যাঁ, একটু জ্বালা যন্ত্রণা ব্যথা আছে। আচ্ছা, আগের থেকে মা রবিবার যদি 100 ভাগ কষ্টটা থাকে, এখন যন্ত্রণাটা কত ভাগ কমেছে বলে মনে করছেন কষ্টগুলো? 100 ভাগের মধ্যে মোটামুটি 50 ভাগ কম হয়েছে। 50 ভাগ কম হয়েছে। দেখুন, লোকে যে বলে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ নাকি দেরি হয় খেতে, আমাকে কাজ এখানে করলে। আসছি তবু আসতে দেয় না অনেক সবাই। কেন, কি বলছিল? ভয় পাচ্ছে, বলছে এরকম কেন, এরকম হোমিওপ্যাথি ভালো হবে না কেন, যাচ্ছিস দেখে কষ্ট হচ্ছে। আসলে আমরা যেমনই হোক মা মেয়ে আছে এখানটা, সবাই একটাই হয়। বলছে চিন্তা হচ্ছে, ভয় হচ্ছে, চ অন্য জায়গায় নিয়ে যাবো। বলছি না, আমি ঠিক ওইখানেই ভালো হয়ে যাবো। বলছে তুমি মুরগে যার আগে বলছে। আচ্ছা আচ্ছা, তো তাদের 3 দিনে বলেছেন তাদের আপনার 50 ভাগ যন্ত্রণা কম হয়ে গেছে? বলেছি, দেখ আমি এই রোববারে খেয়েছি ওষুধ, আর আজকে তো বুধবার, আমার তো মনে হচ্ছে যেন একটু সুবিধেই মনে হচ্ছে, তাহলে আমি ভালোই হবো। এই কথাটা আমি মনে জোর দিয়ে বলেছি। আচ্ছা, আপনার কি এখন আগে যেমন মলদারটা ঝুলে থাকতো সব সময় দাঁড়িয়ে থাকলে কাজ করলে, এখনো কি তেমনই ঝুলে থাকছে? না, একটু ঝুলে আছে। আগে থেকে ঝোলাটা কিন্তু কমেছে কি একটু? না, কমেনি, তবে রাত্রিরে ঘুমালে একটু ভেতরে চলে যাচ্ছে। আগে কি ওটা হতো? হ্যাঁ, রাত্রিরে না, আগে হতো বলতে ওইটা না, যন্ত্রণা হতো, এ হতো, জিনিসটা খুব ফুলে থাকতো। এখন কি সেই ফুলে ভাবটা আছে? মনে হচ্ছে যেন আগে থেকে একটু এটা কম, ফোলাটা কম হয়েছে। কম, বা আমি দেখছি তো সেই যে জায়গাটায় ছিঁড়ে গেছে বা হয়ে গেছে সেই জায়গাটায় লাল, সেই বললাম আরবারে খুব লাল হয়ে আছে, তবে কিন্তু সেটা দেখে মনে হচ্ছে যেন একটু শুকনো ভাব ঘাটা শুকিয়েছে। হ্যাঁ, এটা দেখলাম। আচ্ছা, জ্বালা কি করেছে এর মাঝখানে? না, কালকে পায়খানা 2বার করেছি। 2বার করার পর সকাল থেকে 11টা পর্যন্ত একটু যন্ত্রণা করেছে। আচ্ছা, কালকে যন্ত্রণা করেছে, তারপরে যন্ত্রণা হচ্ছে।
তার জন্য একবার ওষুধটা খেলাম, হ্যাঁ। খাওয়ার পর 8 ঘন্টা পর 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 কমে গেল। আচ্ছা, বাহ। তাহলে লোকে যে বলে এত ওষুধ খাওয়াচ্ছিল, অ্যান্টিবায়োটিক, পায়খানা নরম করার, আরো ব্যথা কমানোর, এত কি ওষুধ সত্যি দরকার ব্যথা আছে? কমানোর ওষুধ খেয়েছে, কমেছে, কিন্তু আবার হয়েছে। তাহলে তাহলে যাদের বলছিল যে আসা দরকার নেই তাদেরকে গিয়ে বলবেন এটা। আচ্ছা, ভয় দেখাচ্ছে। আসলে দুজনে আছি তো, মা মেয়ে যেমনই হোক মেয়ে, ঠিক হয়ে যাবেন, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আচ্ছা, সেটাই যেন হয়। আমি চিন্তায় খাচ্ছি না, আর শরীর খারাপ করছে, আমার ওটা অত যে ভাবার tension কিছু করছে। নেই। আচ্ছা, আপনার এই ভিডিওটাকে আমি ফেসবুকে দিয়ে দিতে পারি, যাতে লোক আরো 10টা লোক দেখতে পারে, তাদের যাতে কষ্ট। অবশ্যই, কোনো আপত্তি নেই। আপত্তি নেই তো? থ্যাংক ইউ মা। না, এতে কোনো আপত্তি নেই, কারণ আমার শরীর খারাপ হয়েছে এরকম জানলেন, বা এরকম সবাই তো জানতে পারবে যে এরকম জিনিসটা। ভেরি গুড। ঠিক আছে, ঠিক আছে। অবশ্যই। দেখুন, প্রেসক্রিপশন এটা হয়েছিল, আমি 16 দিনের ওষুধ দিয়ে পাঠিয়েছিলাম, এটা 16 দিনের ওষুধ দিয়ে পাঠিয়েছিলাম। আজকে কেবলমাত্র ফলো আপের জন্য ডেকেছি, পেশেন্ট ইমপ্রুভ করেছে, হ্যাঁ। তাই আমি এখানে লিখেই দিচ্ছি কন্টিনিউ প্রিভিয়াস মেডিসিন। এটা হলো। থ্যাংক ইউ মা। আপনারা দেখতেই পেলেন পেশেন্টটা কত ভালো ছিল। যাই হোক, তো এবার ম্যানেজমেন্টে আসি। তো ম্যানেজমেন্টে আমরা কি করব না, আমাদের কিছু ফুড হ্যাবিট আমরা চেঞ্জ করব। যেমন আমাদের দিনের দিন কি হচ্ছে, আমাদের খাওয়া দাওয়াটা অত্যধিক ওয়েস্টার্ন কালচার হয়ে যাচ্ছে, মানে বিদেশিদের মতো হয়ে যাচ্ছে। ফলে এই রোগগুলো আমাদেরকে বেশি অ্যাটাক করছে। তো এই জায়গা থেকে কি করে সরে আসতে পারবো আমরা, ফুড হ্যাবিট কি করে চেঞ্জ করব না, কনস্টিপেশন তাহলে আমাকে কমাতে হবে। কনস্টিপেশন যখনই আমরা কমাতে চাইবো, সেখানে তাহলে প্রতিদিন একটা রেগুলার পায়খানার হ্যাবিটকে তৈরি করতে হবে, এবং সেখানে পায়খানাটা যেন নরম হয়। মল নরম হলেই আর কষ্ট থাকবে না। ফলে কি করতে হবে, মল কখন নরম হবে, যখন আমাদের খাবারে প্রচুর পরিমাণে ফাইবার থাকবে। কীরকম থাকছে সেটা, আইদার আপনার শাক সবজি আমরা প্রচুর পরিমাণে খাবো এবং ফল খাবো। দ্বিতীয় হচ্ছে কি না, আমরা যতটা পারবো তেল ঝাল মশলা মাংস এই জায়গা থেকে সরে আসবো। 3 নম্বর হচ্ছে কি না, আমরা জল খাওয়ার যে মানে ফ্লুইড ইনটেক, আমরা যে জল খাই তার পরিমাণটা দিনে অন্তত গ্রীষ্মকালের ক্ষেত্রে 4 লিটার মিনিমাম ধরে চলবো, আর শীতকালের ক্ষেত্রে সেটা যেন 3 লিটার, এটা আমরা মিনিমাম ধরে চলবো। ঠিক আছে? এবং এই যদি আমরা জল খেতে থাকি তাহলে আমাদের পায়খানাটা অনেকটা নরম হবে। 4, আমরা কায়িক পরিশ্রম করার চেষ্টা করব। সারাদিনে অন্তত আধ ঘন্টা 45 মিনিট আমরা হাঁটবো, সেটা সকালে হোক বা সন্ধ্যায় হোক, এবং একটা টাইম আমরা 3 কিলোমিটার হাঁটার চেষ্টা করব। এতে কি হবে, আমাদের পেরিস্টালসিসটা ঠিকঠাক হয়ে যাবে, ফলে আমাদের কনস্টিপেশনটা আর থাকবে না। 4 নম্বর হচ্ছে কি না, আমরা 5 নম্বর কি থাকছে না, আমরা যখন মলত্যাগের বেগ আসবে তখনই আমরা পায়খানায় যাব। পায়খানায় গিয়ে অযথা কোদ পেতে আমরা পায়খানা করবো না। 6 নম্বরে কি থাকবে, 6 নম্বরে থাকবে ধরুন যে কারণের জন্য আমার অ্যাবডোমিনাল প্রেশার বেড়েছে, সেটা যদি ধরুন এরকম থাকে, আমার কাশি হচ্ছে, তাতে কাশির প্রপার ট্রিটমেন্ট করব। ঠিক আছে না? এই মেনটেনগুলো যদি আমরা মেনটেন করতে থাকি, তাহলেই দেখব আমরা অসর যে ভয়ঙ্কর কষ্ট যন্ত্রণা রক্তপাত এই জায়গাগুলো থেকে আমরা সহজেই বেরিয়ে আসতে পারবো। যদি আপনাদের ভিডিওটা ভালো থাকে তাহলে আপনারা শেয়ার করে দিন, আর যাদের প্রয়োজন আছে তাদেরকে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, গুড বাই।